This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. টিভি9 বাংলায় স্বাগত। বিকেল ৫টা ৫৭ মানে সময় হটস্পটের। আর হটস্পট নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা। বাইরে প্রচণ্ড গরম না, বেশ কিছু জায়গায় রাজ্যের তাপপ্রবাহ বইছে। আর তাপপ্রবাহ আজ উত্তরবঙ্গেও বইল না, আবহাওয়ার নয়, রাজনীতির। কারণ বেকারত্ব বিরোধী দিবস, সেই বিরোধী দিবসকে সামনে রেখে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নেতৃত্বে ডিওয়াইএফআই এর মিছিল আমরা দেখলাম, উত্তরকন্যা অভিযান দেখলাম। যদিও পুলিশ আগে থেকেই ব্যারিকেড দিয়ে তাদেরকে আটকে দেয়, সেখানে জল কামান ছোড়া হয়, টিয়ার গ্যাসের শেল ফাটানো হয়, এমনকি সেই বিক্ষোভ অবস্থান তোলার জন্য পুলিশ লাঠিচার্জ পর্যন্ত করে। মীনাক্ষী মুখোপাধ্যায়, কলতান এরা উপস্থিত ছিল, এই মিছিলের নেতৃত্বেই তারা ছিলেন এবং তারা বলছেন যে বেকারদের হাতে চাকরি নেই, বেকারদের চাকরি দিতে হবে। সেই নিয়ে তারা ডেপুটেশন দিতে চেয়েছিলেন উত্তরকন্যায়, না কোনো রকম অনুমতি মেলেনি। অবশেষে পুলিশ তাদেরকে আটকে দেয়। সেখানে এমনই লাঠিচার্জ করা হয়, সহকর্মীদের জন্য, অ্যাম্বুলেন্সের জন্য চিৎকার করতে শোনা গেল মীনাক্ষী মুখোপাধ্যায় এবং কলতানকে। আটকানোর ব্যাপার নেই, আমরা এখানে দাঁড়িয়েছি কারণ ডেপুটেশন দিতে যাওয়ার কথা, লিখিত কথা হয়ে আছে ডেপুটেশনের জন্য। সেই ডেপুটেশন দিতে মিছিল যাবে, পুলিশ কেন রাস্তায় দাঁড়িয়েছে আমরা বুঝতে পারছি না। আমরা আটকাইনি, আমরা এখান থেকে চাইলেই এটা ভেঙে দিয়ে যেতে পারি, কিন্তু আমাদের উদ্দেশ্য বেকারদের কাজ। তার জন্য উত্তরকন্যায় দেখা করে মন্ত্রী অফিসারদের সাথে দেখা করে দাবি আদায় করে আনতে আমরা চাই। পুলিশের দায়িত্ব এটা। আমি একবার করতে আসেনি, ডিওয়াইএফআই দাবি আদায় করতে এসেছে। এ পুলিশ যা আছে তার 10 গুণ আমরা আছি। একটা পুলিশকে আমরা 10 জন মিলে দেখতে পারি, কিন্তু আমরা গণতন্ত্রকে রক্ষা করতে এসেছি। তাই যে পুলিশ ব্যারিকেড করেছে সেই পুলিশই ব্যারিকেড সরিয়ে ডেপুটেশনের ব্যবস্থা করবে। তাহলে দেখলেন যে কিভাবে রাজনীতির উত্তাপ বাড়ছে, তাও আবার উত্তরবঙ্গে। এবার কার্যত আগুনের উত্তাপের ছবি দেখাবো। এই কিছুক্ষণ আগে হাওড়ার কোনার একশরায় সেখানে একটি জুট মিলে ভয়াবহ আগুন, এবং এমনভাবে স্বাভাবিকভাবে বুঝতে পারছেন জুট মিল, তার মানে প্রচুর দাহ্য পদার্থ সেখানে মজুত ছিল। সাংঘাতিকভাবে সেই আগুন ছড়িয়ে পড়ে, দমকলের 10টি ইঞ্জিন সেখানে পৌঁছে যায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য। আর এই জুট মিলে 500 জন শ্রমিক কাজ করেন, যদিও এখনো পর্যন্ত কোনো রকম হতাহতের খবর নেই। কার্যত এই গরমের মধ্যে হঠাৎ করে বিকেলে এই হাওড়ার এই জুট মিলে আগুন, পরপর একের পর এক জায়গায় আগুন যেভাবে ছড়িয়ে পড়েছে, ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, এলাকার মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়। এবং এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে যে কোনো রকম হতাহতের খবর নেই। ভয়াবহ আগুনের ছবি হাওড়ার কোনার একশরায়। দেখুন, রাজনীতির আগুন দেখালাম, আগুনের উত্তাপ দেখালাম হাওড়ার। এবার কি দেখাবো, সন্ধ্যেবেলা এই সময় নিশ্চয়ই আপনি চা সিঙ্গারা নিয়ে টেলিভিশনের সামনে বসেছেন। ভাবুন তো, চা সিঙ্গারা খাচ্ছেন, সিঙ্গারার সাথে যদি আপনাকে চাটনি না দেওয়া হয় তাহলে আপনি কি করবেন? হয়তো চাটনি ছাড়াই সিঙ্গারাটা খেয়ে নেবেন। কিন্তু জানেন তো, বীরভূমে এক তৃণমূল নেতার দাদাগিরির ছবি দেখাবো, যাকে সিঙ্গারার সঙ্গে চাটনি দেওয়া হয়েছিল 1 প্যাকেট, কিন্তু তার আরও 1 প্যাকেট চাটনি চাই। সেই এক্সট্রা চাটনি না দেওয়ার জন্য সিঙ্গারা যিনি বিক্রি করছিলেন তাকে বেধড়ক মারধর করা হলো, দোকান ভাঙচুর করা হলো। আর যে তৃণমূল কর্মী বা যে তৃণমূল নেতাই ঘটনাটা ঘটিয়েছে, নাজিরউদ্দিন, তার নাকি এইটা প্রথম নয়। এরকম ঘটনা সে আগেও বহুবার ঘটিয়েছে। নার্সকে হাসপাতালের ভেতর ঢুকে মারধর পর্যন্ত করেছেন। বুঝতে পারছেন, তাকে জেলেও নিয়ে যাওয়া হয়েছিল। সেই জামিনে এসে এক্সট্রা চাটনির জন্য এভাবে মারধর করলো। 3টে সিঙ্গারা বিক্রি, চাটনি নিয়ে তৃণমূল কাউন্সিলর মারমুখী। শহরক কিংবা পাড়াগাঁ, তৃণমূল নেতাদের বিরুদ্ধে দাদাগিরি, গুন্ডামির অভিযোগ বারবার ওঠে। তাই বলে সিঙ্গারা চাটনি নিয়েও শাসক নেতার দাপাদাপি। বৃহস্পতিবার সন্ধে দুবরাজপুরে তুমুল উত্তেজনা। সিঙ্গারার দোকানের কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে। ঘটনাটা ঠিক কি ঘটেছে? জানা গিয়েছে, দুবরাজপুরে শ্মশানকালী মন্দিরের পাশে রয়েছে কেশব দাসের দোকান।
বৃহস্পতিবার সন্ধে তাঁর দোকানে যান 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর নাজির উদ্দিন। 3টে সিঙ্গারা কেনেন তিনি, তাকে একটি চাটনির প্যাকেট দেন দোকানের কর্মী। নেতা আরও একটি চাটনির প্যাকেট চান। অভিযোগ, সেটা দিতে না পারায় দোকানের কর্মীকে মারধর করেন তৃণমূল কাউন্সিলর। মানলো ওই 3টে সিঙ্গাড়া দিয়েছিলাম, একটা চাটনি দিয়েছিলাম, দ্বিতীয়বার চাটনি চাইলো। আমি বললাম স্যার আর চাটনি হবে না, 3টে সিঙ্গাড়াতে একটি চাটনি দিই, ওইটাই শুধু বললাম হবে না, তাই আমাকে মারলো এক চোট। আমি সঙ্গে সঙ্গে স্যার মাটিতে পড়ে। আমি কি অন্যায় করলাম যে আপনি আমাকে এইভাবে মারলেন গালে ঠাস করে? তো বলছি তুই এখন আমাকে চিনিস না? না স্যার আপনার কথা আমি জানি না, আপনি কে বলুন, আমার অপরাধটা কি আপনি আমাকে মারলেন? ঘটনার জেরে এলাকাবাসীরা পথ অবরোধ করে তুমুল বিক্ষোভ শুরু করেন। সামান্য সিঙ্গারার চাটনি নিয়ে তৃণমূল কাউন্সিলরের এমন কীর্তি দেখে হতবাক দোকানদার। কাউন্সিলর না দিতে এক চর মেরে দিল। আমি কাউন্সিলর বললাম আপনি মারলেন কেন? আমি ডাকলাম মারলেন কেন? মারাতে আরও লোকজন জড়ো হয়ে যায়। আমাদের ভম্মলও থাকে কাছে আমার, ও ভম্মলকে বললো, ভম্মলকে যথা খুশি অপমান করলো বা গালাগালিও করলো, মুখ কিস্তি করে নানা কিছু বললো। আর একটু সামান্য 20 টাকা তুই নেওয়া শান্তি, পয়সা দিয়ে দিয়েছে, খালি একটু সামান্য চাটনির জন্য এত অশান্তি করলো। অবশ্য 16 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলরের কীর্তির তালিকাটা বেশ লম্বা। বারবার বিতর্কে জড়িয়েছেন এই নাজির উদ্দিন। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে নার্সকে মারধরের অভিযোগ রয়েছে। বাধা দিতে গেলে পুলিশ কর্মীর গায়েও হাত। দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে সেই ঘটনায় বিতর্ক বাধে। সেই সময় গ্রেপ্তারও হন তৃণমূল কাউন্সিলর নাজির উদ্দিন। বর্তমানে জামিনে ছাড়া পেয়ে বাইরে রয়েছেন তিনি। এলাকাবাসীর অভিযোগ, এত কিছুর পরও দাদাগিরির অভ্যাস ছাড়তে পারেননি শাসক নেতা। স্বাভাবিকভাবেই কাউন্সিলরের ভূমিকায় চরম অস্বস্তিতে তৃণমূল শিবির। আমরা পার্টি থেকেও এই ব্যাপারটা কন্ডেম করলাম, ঘটনা ঘটা উচিত নয়। কারণ এইসবগুলো ঘটনা হচ্ছে মানসিকতার ব্যাপার। মানে উত্তেজিত হয়ে পড়েন কথায় কথায়। আমরাও দল থেকেও বোঝাবো এবং নিশ্চয়ই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তার সাথে কথাবার্তা বলবেন। আমরা জানতে চাই তৃণমূল কংগ্রেস এবং এই স্থানীয় পুলিশ প্রশাসন কি ব্যবস্থা গ্রহণ করছে। কারণ যে ব্যক্তি আজকে এই ধরনের কাণ্ড ঘটিয়েছে সেটা প্রথমবার নয়, বারবার ঘটনা ঘটার পরে কোনো ধরনের ব্যবস্থা এই ব্যক্তির বিরুদ্ধে নেয়নি। মারধরের ঘটনায় তৃণমূল কাউন্সিলরকে রাতেই আটক করে দুবরাজপুর থানা। যদিও উভয় পক্ষের মধ্যে আলোচনার পরে ক্ষমা চেয়ে নেন নেতা। তাকে ছেড়েও দেওয়া হয়, কিন্তু শুধু ক্ষমা চাইলেই কি সব দোষ মাফ হয়ে যায়? যেখানে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব বারবার আমজনতার সঙ্গে নেতাদের সুসম্পর্ক রাখার পরামর্শ দেন, সেখানে সামান্য চাটনির জন্যও শাসক নেতাকে ক্ষমতা জাহির করতে হয়। যে আমাকে মেরেছে সে যেন শাস্তি পায়, এটা আমি আপনাদের কাছে অনুরোধ চাইবো। যে একটা গরিব ছেলের কিছু হয়ে গেলে আমার ছেলে মুখে কে দেখবে? হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা। তাহলে উত্তেজনার বশে নাকি তৃণমূল নেতা এইভাবে দাদাগিরি করে বেড়ান, আর যার উপর মারধর করা হলো তিনি বলছেন যে তাকে এভাবে মারধর করেছে, ভাঙচুর করেছে, তার যেন প্রকৃত শাস্তি হয়। আর এই উত্তেজনার বশে জানেন তো রাজ্যের বিভিন্ন প্রান্তে নানা রকম ঘটনা আমরা দেখি আমরা বালি চুরির ঘটনা, দেখি আমরা মাটি চুরির ঘটনা, এবং বলা হয় যেহেতু সেখানে শাসক দলের মদত থাকে তাই জনপ্রতিনিধি বা প্রশাসন সবকিছু জেনেও চোখ উল্টে বসে থাকে। জানেন তো ইদানিং কালে কিন্তু একটু উল্টো ছবি ধরা পড়ছে। কিভাবে? আপনি যদি একটুখানি ঘাটাল এবং তারকেশ্বরের ছবিটা দেখেন তাহলে বুঝতে পারবেন। কারণ সাধারণ মানুষের তো একটা লিমিট রয়েছে, সেই লিমিট পেরিয়ে গেলে তখন সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন। যেই বিষয়টাই পুলিশ আন্দাজ করতে পেরে ড্রপ বক্সের আয়োজন করেছিলেন, সেই ড্রপ বক্সে অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগ পেয়ে পুলিশ একেবারে সোজা অ্যাকশনে। দেখুন দুটি জায়গায়। বিভিন্ন প্রান্তে অবৈধভাবে মাটি কাটার অভিযোগ নতুন কোনো ঘটনা নয়। একই অভিযোগ উঠে এসেছিল ঘাটালের বীরসিংহ গ্রাম থেকে। সরকারি খাল কেটে মাটি চুরির অভিযোগ। দিনের আলোয় আধুনিক মেশিন দিয়ে মাটি কেটে তা পাচার হচ্ছিল ট্রাক্টরে। সংবাদ মাধ্যমের প্রশ্নের কোনো জুৎসই উত্তর দিতে পারেননি মাটি কাটায় যুক্ত লোকজন, দেখাতে পারেননি বৈধ কোনো সরকারি কাগজও। স্থানীয়দের দাবি একাধিকবার অভিযোগ জানিয়েও কোনো কাজ হয়নি। কিছু জানেন না পঞ্চায়েত প্রধানও। কীভাবে কোথায় মাটি খননের পারমিশন পাচ্ছে জানি না, এরা কিন্তু এই রাস্তাগুলোও নষ্ট করে দিচ্ছে। এবং আমার যা মনে হয়, আমার তো অঞ্চল থেকে কোনো পারমিশন নেই, বিএলআরও সাহেবও আশা করি মনে হচ্ছে পারমিশন দেয়নি। TV9 বাংলায় এই খবর সম্প্রচার হতেই নড়ে চড়ে বসল প্রশাসন। SDLRO-কে সঙ্গে নিয়ে পৌঁছে গেলেন মহকুমা শাসক। আটক করা হলো মাটি বোঝাই গাড়ি। আশ্বাস, আইন মেনেই ব্যবস্থা নেবেন তারা। ল্যান্ড দপ্তরকে বলেছি যে
ক্যালকুলেশন করে দেখতে যে কতটা এক্সাক্ট মাটি কাটা হচ্ছে সারাদিনে, সেই অনুযায়ী যেন কালেকশন করা হয় পেনাল্টি, এবং যে ট্র্যাক্টরগুলো আছে সেগুলোর যে পেছনে ক্যারেজ ডালা লাগানো আছে সেটার পারমিশন আছে কিনা সেটা আমি দেখব, যদি না থাকে তাহলে ট্র্যাক্টরগুলো সিজ করা হবে। যা দেখলাম সম্পূর্ণ অবৈধ নেওয়া হচ্ছে, আমরা কাগজপত্র রেডি করছি, অবশ্যই এফআইআর করব। এদিকে তারকেশ্বরে বৃহস্পতিবার রাতে হই হই কাণ্ড, পুলিশের তুমুল অ্যাকশন। পুলিশের তৈরি ড্রপ বক্সে গত কয়েকদিন থেকেই স্থানীয় মানুষ অভিযোগ করছিলেন তারকেশ্বরে একের পর এক মদ, গাঁজা, জুয়া, সাট্টার ঠেক গজিয়ে উঠেছে। সেই অভিযোগের প্রেক্ষিতেই পুলিশের অভিযান, শহরের একাধিক এলাকায় অভিযান চালানো হয়। ভাগা হলো মদ, গাঁজা, জুয়া, সাট্টার ঠেক। এখানে কি আছে আপনাদের? জায়গা নেই নাকি? জানো দিকে চলে যান, খেলা দেখতে ঝুঁক পালিয়ে গেল, চলুন ওইদিকে জানো, আলোতে গিয়ে বসুন। পুলিশ প্রশাসন চাইলে অ্যাকশন নিতে পারে। তারকেশ্বর বা ঘাটালের মতো ছবি যদি রাজ্যের প্রতিটা প্রান্তে দেখা যায়, তাহলে অপরাধ ও অপরাধী যে অনেক কমতে পারে তাতে সন্দেহ নেই। অসীম বেরা ও সনত মাঝির রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, গরম পড়ছে, বেশ কিছু জায়গায় পানীয় জলের সমস্যা দেখা দেবে, এটা প্রত্যেক বছরের কিন্তু একই ঘটনা, সেটা আমরা প্রত্যেক বছর তুলে ধরি। কিন্তু তা বলে হাসপাতালে গরিব মানুষ যান, তাদেরও নাকি পানীয় জল কিনে খেতে হবে। হাসপাতালে জল নেই, কোথাও আবার জল নষ্ট হচ্ছে। মেদিনীপুরে আবার জন্ডিস আক্রান্তের সংখ্যা হু হু করে পড়ছে। গোটা রাজ্যের ছবিটা, মানে পানীয় জল নিয়ে কতটাই সাধারণ মানুষরা রয়েছে, গোটা রাজ্যের ছবি দেখুন। জেলার দ্বিতীয় বৃহত্তম হাসপাতাল, সুপার স্পেশালিটি তকমাও রয়েছে। প্রতিদিন 2 দিনাজপুর ও মালদার রোগীরা আসেন গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে। সেখানেই পানীয় জলের সমস্যা। গাঁটের করে খরচ করে পানীয় জল কিনতে হচ্ছে রোগী ও তাদের পরিজনদের। হাসপাতাল চত্বরে পানীয় জলের দাবি উঠছে। জলের ঠান্ডা ব্যবস্থা করতে হবে। আপনার জল কি কিনে খাওয়া সম্ভব আপনাদের পক্ষে? না না, সম্ভব না। কিছু একটা লোকালি ব্যবস্থা হয়ে যাবে, সেই ব্যবস্থাটা হয়ে গেলে আমরা যত শীঘ্র পারবো সমস্ত পেশেন্টদের যাতে জলটা পায়, ঠান্ডা জল, তার ব্যবস্থা করব। উত্তরবঙ্গের আরেক জেলা কোচবিহার, দিনহাটা ভিলেজ 2 গ্রাম পঞ্চায়েতের আমবাড়ি এলাকায় বৃহস্পতিবার পানীয় জলের দাবিতে অবরোধ হয়। অবরোধ চলাকালীন ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। অবরোধ দেখে ফোনে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী। উদয়ন গুহর আশ্বাসে অবরোধ তোলেন এলাকাবাসী। এই সমস্যা কতদিন থেকে? এই সমস্যা 1 বছর থেকে দেখতেছি যে টিউবওয়েলে কোনো সময় জল আসে আর একদিন জল আসে, 1 মাস জল নেই। তুমি এখানে চলে আসো, এখানে এসে কোথায় কোথায় স্ট্যান্ড খারাপ আছে সেই স্ট্যান্ডগুলো ঠিক করে বন্দোবস্ত করো, ওগুলোকে ঠিক করার বন্দোবস্ত করো। রাস্তার পাশে থাকা ট্যাপ থেকে পানীয় জল খেতেই এখন ভয় পাচ্ছেন মেদিনীপুরের বাসিন্দারা। সুকান্ত পল্লীতে হু হু করে বাড়ছে জন্ডিস আক্রান্তের সংখ্যা। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে পানীয় জল থেকেই এই সমস্যা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকা নিয়মিত পরিষ্কার করা হয় না। ইতিমধ্যে একটি সাবমার্সিবল পাম্প থেকে শুরু করে বেশ কয়েকটি জলের ট্যাপ সেল করা হয়েছে। আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। পানীয় জলটাও দূষিত হয়ে যাচ্ছে, সেই জন্য এই যেরকম সেইগুলি করে 5-6 জন হয়ে গেছে। এই জলটা খাবার পরে সব সমস্যা হচ্ছে। রুক্ষ জেলা পুরুলিয়ায় পানীয় জলের সংকট নতুন নয়। সেই জেলার আরশা ব্লকে জল বেরোচ্ছে মাটির নিচ থেকে, জল পড়েই যাচ্ছে। কারণ এক সময় সেখানে টিউবওয়েলের জন্য পাইপ লাগানো হয়েছিল, কিন্তু তারপর থেকে জল আর থামানো যাচ্ছে না। অথচ এই ব্যাপারে কিছুই জানে না স্থানীয় প্রশাসন। গ্রাম পঞ্চায়েত গাফলাতিনাটা কাকে বলবেন, এখন আমরা তো ওনারাই কে জানবো, আমরা যেহেতু ওনাদের সংসদ বটি। আমরা আদিবাসী অধ্যুষিত একটা গ্রাম, মানুষের কাছে যে জল পৌঁছে দিতে হবে, মিনিমাম পরিষেবা যে মানুষের কাছে জল পৌঁছে দেওয়া, সেইটুকুটাও এই সরকার দিতে ব্যর্থ। কিভাবে জলের অপচয় সেটা কখনো মেনে নেওয়া যায় না। আমি দেখে নিচ্ছি আর স্যার যিনি দায়িত্বে আছেন তার সাথে কথা বলে। যেখানে বছরের একটা বড় সময় ধরে পানীয় জলের সমস্যা থাকে পুরুলিয়া জেলায়, সেখানে কিভাবে জল নষ্ট হচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দেখুন, জেলা থেকে এবার সরাসরি আমি কলকাতার দিকে নজর রাখি, বিশেষ করে কালীঘাট, যেখানে মুখ্যমন্ত্রীর বাসভবন, আর সেইখানে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্কাইওয়াক, কালীঘাট স্কাইওয়াক, যার যাত্রা শুরু হবে 14 এপ্রিল থেকে। এবং এই স্কাইওয়াক তৈরি করার জন্য না হকার্স মার্কেট তুলে দিতে হয়েছিল, কিন্তু সেই হকারদের বাজারও ফিরছে এই স্কাইওয়াকে। চলুন উদ্বোধনের আগে সেই স্কাইওয়াকে আপনাদের নিয়ে যায়। চলছে শেষ পর্বের কাজ। 14 এপ্রিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করবেন কালীঘাট স্কাইওয়াকে।
450 মিটার লম্বা ও 10.5 মিটার চওড়া এই স্কাইওয়াক ব্যবহার করা যাবে 3 দিক থেকে। এসপি মুখার্জি রোড ও কালীঘাট থানার দিক থেকে ওঠা যাবে এই স্কাইওয়াকে, সেটা সোজা গিয়ে নামবে মন্দিরে। 2022 সালে এই স্কাইওয়াক তৈরির কাজ শুরু হয়। 2023 সালের কালী পুজোর আগে কাজ শেষ হওয়ার কথা ছিল। পুরসভার খারাপ আর্থিক অবস্থা, পরিকল্পনায় ত্রুটি ও হাইড্রেনের অবস্থানের জন্য কাজে বিলম্ব। 2025-এ শেষ স্কাইওয়াকের কাজ। স্কাইওয়াক তৈরিতে খরচ হয়েছে প্রায় 82 কোটি টাকা। ওঠা নামার জন্য থাকছে 3টি সিঁড়ি ও 3টি লিফট ও 4টি চলমান সিঁড়ি। গোটা স্কাইওয়াক সাজানো হয়েছে কালীঘাট মন্দিরের বিভিন্ন ছবিতে। স্কাইওয়াক ওপেনিং হওয়ার আগে অনেক দর্শনার্থী বেড়ে গেছে কালী মন্দিরে, এবং আলটিমেট যেসব দোকানদার যেভাবে আগে রোজগার করতো তাদের অনেক রোজগার বেড়ে গেছে, তাহলে নাহলে খুব প্রকাশ করতো, অভিমানের কথা বলতো। স্কাইওয়াকের সঙ্গেই জুড়ে দেওয়া হচ্ছে কালীঘাট হকার্স মার্কেট। স্কাইওয়াক তৈরির জন্য এই মার্কেট তুলে দেওয়া হয়েছিল, পাঠানো হয়েছিল হাজরায়। স্কাইওয়াক তৈরির সঙ্গে সঙ্গে শীতাতপ নিয়ন্ত্রিত 5তলা হকার্স মার্কেটও তৈরি। দোকানের চাবিও তুলে দেওয়া হয়েছে 175 জন ব্যবসায়ীর হাতে। ফুটপাতের জায়গায় আছে, যেখানে ফুটপাতের যারা পেডিস্ট্রিয়ান যারা হাঁটতে পারবেন, আর যারা হকার তাদের জন্য আলাদা করে জায়গা করে দেওয়া হয়েছে, তারা করে বসতে পারবেন, যাতে হকার এবং পেডিস্ট্রিয়ানদের কোথাও সংঘর্ষ না হয়, সংঘাত না হয়, সহাবস্থা হয়, তার ব্যবস্থাই করা হয়। এখানে স্কাইওয়াকের সঙ্গে যে একটা ল্যান্ডিং করে দেওয়া হয়েছে আমাদের বিল্ডিংয়ে, আমাদের 3 তলায় একটা ল্যান্ডিং করে দেওয়া হয়েছে, ওতে আশা করছি ব্যবসা আমাদের ভালো হবে। হয়তো প্রথম দিকে একটু অসুবিধার মধ্যে পড়ব, তবে ব্যবসা আমাদের এখানে ভালো হবে। কালীঘাট নামটা কলকাতার সঙ্গেই যেন সমার্থক। দেশ বিদেশ থেকে অনেক মানুষ আসেন কালীঘাটের মন্দিরে। এবার বাংলার নতুন বছর থেকে নতুন অভিজ্ঞতা অপেক্ষা করছে তাদের জন্য, বলা ভালো আধুনিক অভিজ্ঞতা। ক্যামেরায় সূর্যেন্দুর সঙ্গে শান্তর রিপোর্ট, TV9 বাংলা।